সংবিধান সংশোধন কমিটিতে না এলেও বিরোধী দলের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে বিরোধী দল যখনই চাইবে তখনই কমিটিতে আসতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিরোধী দল ছাড়াই ১২ সদস্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। এ সময় কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে বলেও মনে করেন তিনি। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বিরোধী দল কমিটিতে না এলেও তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সংবিধান সংশোধন কমিটি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গণমাধ্যম কর্মীদের সাথেও আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী। এর আগে ১৩ জুলাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল নাম না দেয়ায় ১২ সদস্যের কমিটি প্রথম বৈঠকে অংশ নেয়। আমরা সবার সাথে আলোচনা করতে চাই, এটাকে আমি চ্যালেঞ্জ বলতে চাই না। যেহেতু আমরা উদার এবং ওপেন, আমরা সবার কথা শুনব। এত বড় একটা ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে। এবং এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা ধারণ করতে চাই, সংবিধানই প্রথম আমাদেরকে সব কিছু কন্টেইন করতে হবে, ধারণ করতে হবে। এটা আমাদের কামনা করি আমরা, এবং জাতি আমাদের কাছে সেই প্রত্যাশা রাখে। বৈঠকের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আইনমন্ত্রী বলেছেন সংবিধান সংশোধন কমিটি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, এমনকি গণমাধ্যম কর্মীদের সাথেও আসলে পর্যায়ক্রমে আলোচনা চলবে। এই বৈঠকে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যদি বিস্তারিত আমাদের জানান। নুসরাত, সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এই বিশেষ যে কমিটিটি হয়েছে সংবিধান সংশোধন কমিটি, সেই কমিটির প্রথম বৈঠকে তারা এক ধরনের একটি সিদ্ধান্তে এসেছে, বা তাদের আসলে ট্যাগলাইনটা কী হবে, তারা কিসের উপর ভিত্তি করে এই সংবিধান সংশোধন করবে, বা তাদের মোটো কী হবে, সেই জায়গায় তারা আমাদেরকে জানিয়েছেন যে জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধন করা হবে। অর্থাৎ জুলাই সনদকে গুরুত্ব দেওয়া হবে। জুলাই সনদের যে ৪৮টি আপনার যে সংস্কার প্রস্তাবনা ছিল, সেই জিনিসগুলোকে সামনে রেখে জুলাই সনদকে বাইপাস না করে জুলাইকে ধারণ করে সেই সংবিধান সংশোধন করা হবে। পাশাপাশি পুরো সংবিধান পর্যালোচনা করা হবে যেন গাঁথনি ঠিক থাকে, এবং বিভিন্ন রেফারেন্স কিন্তু আইনমন্ত্রী দিচ্ছিলেন, এবং তিনি বলছিলেন যে বিরোধী দলীয় পক্ষ থেকে আসলে এই কমিটিতে নাম না দেওয়া হলেও বিরোধী দল এই কমিটিতে আছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যেহেতু জুলাই সনদকে সামনে রেখে তারা এই কমিটি করে এই যে সংবিধান সংশোধন করতে যাচ্ছেন, এবং জুলাই সনদে কিন্তু জামায়াতে ইসলাম সহ ৩৩টি রাজনৈতিক দলের স্বাক্ষর রয়েছে। অর্থাৎ তারা শুরুর দিকে কিন্তু এইটার সাথে একমত ছিলেন, পরবর্তীতে বিভিন্ন সংকটের কারণে যেহেতু নেই, কিন্তু তারা বলছেন তাদের দরজা সবসময় খোলা থাকবে, বিরোধী দল চাইলেই এই আপনার সংশোধন কমিটিতে যুক্ত হতে পারবেন। যদিও যুক্ত না হলেও তাদের থেকে মতামত নেওয়া হবে। পাশাপাশি জুলাই যোদ্ধা, যেমনটা বলছিলাম যে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার, সাংবাদিক, আপনার বিচারপতি, তাদের থেকে আলোচনা করা হবে, তাদের থেকে আলোচনা করে পরামর্শ নেওয়া হবে, এবং জাতির জন আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেই জন আকাঙ্ক্ষা পূরণ করে যেন এক রাষ্ট্র গণতান্ত্রিক শক্ত কাঠামোর মধ্যে যায়, সেই জায়গায় তারা এই সংবিধানটিকে সংশোধন করতে যায়। এবং সর্বশেষ বলতে চাই যে আমরা প্রশ্ন করেছিলাম যে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের নির্বাচনে একটি পাশ করার পর সংশোধনী কমিটি করেছিল, এবং তখনও বিরোধী দল যুক্ত হয়নি। সেই জায়গায় এটার পরিণতি আমরা দেখেছি, এবং সেই জায়গায় তাদের কোনো ধরনের আশঙ্কা রয়েছে কিনা। তারা বলছেন যে যেহেতু জুলাই সনদে স্বাক্ষর রয়েছে এবং জুলাই সনদকে সামনে রেখেই তারা সংশোধন করবে, সেই ধরনের কোনো আইনি জটিলতা বা তারা কোনো ধরনের আশঙ্কা দেখেন না। তো মোটা থেকে বলতে গেলে আজকের বৈঠকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, সংসদ ভবন থেকে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জাদুঘর ঘুরে দেখবেন তিনি।
সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এইসব তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, জুলাই জাদুঘর নির্মাণ নিয়ে কোনো অনিয়ম পেলে তা খতিয়ে দেখা হবে। কাল উদ্বোধন হলেও পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই জাদুঘর। তবে একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে অনলাইনে নির্ধারিত স্লট বুকিংয়ের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। সে যে যুগেই করে থাকুক সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। এখন এই যে বলবেন যে গণমাধ্যমের কর্মীরাও বলাবলি করে বা পত্রপত্রিকা লেখে, তারপরে পাবলিকও বলে, এই যে বলে যে ওখানে অনেক দুর্নীতি হয়েছে, এই কথাগুলো আইনের ভাষায় এটা হলো ভেগ অ্যান্ড ইনডেফিনিট। ইনডেফিনিট মানে ডেফিনিট না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফরমেন্ট হবে, মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নেই। 24-এর 35 জুলাই একটি ঘোষণায় পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। ওই সময়ের ছাত্রনেতা এবং বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোনো বিলম্ব নয়, 5 আগস্টই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এর ফলে স্বৈরাচার পতনের আনুষ্ঠানিকতাই কেবল বাকি থাকে। ঠিক কোন প্রেক্ষাপটে একদিন এগিয়ে আনা হয় এই কর্মসূচি, তার উত্তর খুঁজেছেন সহকর্মী রাশেদ আনিস। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 3 আগস্ট জনগণের কাঙ্ক্ষিত স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা দেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। এর ফলে কি হতে যাচ্ছে তা নিয়ে সংশয় থাকলেও লাখো জনতার উপস্থিতি আত্মবিশ্বাসে জ্বালানি দেয় ছাত্রনেতাদের। এক দফার ঘোষণার পরদিনই আবারও ফার্মগেট, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ একাধিক এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীর সাথে সংঘর্ষ বাধে ছাত্র জনতার। একদিকে সশস্ত্র বাহিনী, অপরদিকে নিরস্ত্র সাধারণ মানুষ। শত শত মানুষ শহীদ হয় ওই দিনেই। আগেই 6 আগস্ট সারা দেশের জনতাকে ঢাকায় আসার কর্মসূচি দেওয়া হয়, কিন্তু আন্দোলনরত ছাত্র জনতার হাহাকার, একদিন দেরি হলে তো আরো মানুষ মারা যাবে। যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ঘোষণা দেন, পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচি। কেন একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, সেটি জানালেন তিনি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল, যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি 2-2.5 কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে। আমি এদিকে কুমিল্লা, আশেপাশের 8-10টা জেলা থেকে যদি আসে, তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আসিফ জানান, সে সময় তিনি নাহিদ ইসলামের সাথেও যোগাযোগের সুযোগ পাচ্ছিলেন না। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান তিনি। ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। 6 তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করবো, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে আর কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় 12টা কি 1টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। রাত পেরিয়ে সকাল হতেই দেশবাসীর অপেক্ষা কি হতে যাচ্ছে সেদিন। 5 আগস্ট সকাল 11:30টার পরপরই গণমাধ্যমের খবর, ভাষণ দেবেন সেনাপ্রধান। আর ঠিক তার কিছু সময় পরই খবর আসে পালিয়ে গেছেন প্রতাপশালী স্বৈরশাসক শেখ হাসিনা। তখন লাখ লাখ জনতার একটাই গন্তব্য, গণভবন।
রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদের কাছে কখনোই মাথা নত করবে না জামায়াত। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। মামুন হুসেনের রিপোর্টে বিস্তারিত। আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সতর্ক করেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। সরকারকে জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এটা হলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমক হারানো হবে। তার দাবি, অতীতে বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার দাবি করলেও এ নিয়ে তারা সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে পারেনি। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি, তাই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের সঠিক তালিকা না হওয়ার আক্ষেপ করেন জামায়াত আমির। তো আফসোস, ৫৫টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি। মামুন হুসাইন, ৭১, ঢাকা। আগামী বছরের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের রায়ে যাদের সম্পত্তি বাজেয়াপ্তের রায় আছে, তারা পলাতক থাকলেও তা বাস্তবায়ন করতে কাজ চলছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেলে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আর গুম এবং ক্রসফায়ারের ২ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তারেক সাঈদকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আসলে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এই প্রশ্ন উঠতে পারে ওনার আশার সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাকে পাওয়া গেলে, যদি অন্যভাবে আর কোনো কিছু না থাকে। পলাতক শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে বেঁধে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তার বিচারে সব ধরনের আইনগত অধিকার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাই সরকার কোনো ভূ রাজনৈতিক চাপে নেই। ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন, সাথে পলায়ন বলতে হবে, এবং উনি একা নন। আমরা একটু স্মরণ করি, আমাদের সব খারাপ খবরের মাঝেও যদি আমরা একটু মাঝে মাঝে চিন্তা করি, ৫ তারিখ যা হয়েছিল, আমার মনে হয় আমাদের লোডশেডিং, আমাদের দাম বৃদ্ধি, এগুলোর কষ্ট থেকেও কিছুটা আনন্দ আমরা পেতে পারি। দল বল নিয়ে এই যে ধরো শ্রীলঙ্কায় পতন হয়েছিল, গোতাবায়া রাজাপাকসে কি একেবারে কয়েক হাজার লোক নিয়ে পালিয়েছিলেন? পালাননি, আসছে উনি করবেন তারপর।
পালিয়ে গেছেন এবং পালানোর পরও আমি একমত দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রশাসন এবং অন্যান্য জায়গায় তার সাথে অ্যালাইন মানুষজন রয়ে গেছে, কারণ চাইলেই এত মানুষকে আসলে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না, এটা হলো স্বাভাবিক কথা। 15 বছর তো ফর গডস সেক, 15 বছরে আপনি উপরের দিকে যত অফিসার্স গেছেন বিভিন্ন লেভেলে, এটা খালি এই ব্যুরোক্রেসির কথা বলছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা গেছেন তারা 15 বছর ধরে সব ওই জায়গাগুলো নিয়েছেন। এখন এই জায়গাগুলো রিপ্লেস করা আসলে খুব সোজা না। আমি নিজে এখন আসতে গিয়ে দেখি, ধরুন আমি এভাবে বলি, একজন খুব জুনিয়র একজন যিনি প্রমোশন পান নাই, তাকে আপনি প্রমোশন দিচ্ছেন, দেখবেন একটু ফাস্টার করবেন, কিন্তু তারও তার দক্ষতা তৈরির প্রশ্ন আছে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখন এটাই যেন নিত্যদিনের চিত্র। কোথাও দীর্ঘ সারি, কোথাও আবার গ্যাস না থাকায় বন্ধ স্টেশন। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত গাড়ি এবং সিএনজি চালকরা। অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়, অথচ থেমে নেই ঋণের কিস্তি সহ দৈনন্দিন খরচ। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আব্দুল হাকিম গাড়ির চালক, মালিকও তিনি নিজেই। রাইড শেয়ারিং করে আয় করেন, তা দিয়েই চলে সংসার, মেটাতে হয় গাড়ি কেনার ঋণের কিস্তিও। সকাল 9টায় গ্যাস নিতে এসেছেন সিএনজি স্টেশনে, কিন্তু সামনে দীর্ঘ সারি, কখন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অভিজ্ঞতা বলছে এই অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত গড়াতে পারে। সেক্ষেত্রে আপনার 5-6 ঘন্টা গ্যাস নিতে সময় লাগে। তো কখন গ্যাস নিব, কখন গাড়ি চালাবো, আমি উবারে গাড়ি চালাই, তো এই গ্যাসের পিছনে সময় দিতে দিতে মনে করেন যে সময় চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকলে আয় রোজগার কিভাবে হবে সেই দুশ্চিন্তায় আব্দুল হাকিম। গাড়ির ঋণের কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে উদ্বেগ। প্রেশার ফুল পায় না, ওই যায় 100-150 টাকার গ্যাস ঢুকে, তো মনে করেন যে 100 টাকা গ্যাস ঢুকলে 500 টাকা ইনকাম করা যায় না। তো কিভাবে ফ্যামিলি চলবে, কিভাবে আমি গাড়ির খরচ উঠাবো। শুধু আব্দুল হাকিম নন, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন অনেক চালকের প্রতিদিনের ভোগান্তি। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ গ্যাস মিলছে তার অধিকাংশ সিএনজি স্টেশনে যেতে আসতেই ফুরিয়ে যাচ্ছে। গ্যাস ঢুকতেছে সর্বোচ্চ 250 টাকা বা 240 টাকা, কিন্তু মেবি রাস্তায় খরচ হচ্ছে আমার 110 টাকা। আর আমি আমার অফিস পর্যন্ত যাওয়া, এখানে যাওয়াতে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। 200-300 টাকার গ্যাস পুরিয়া যায়, যদি আমার 200-300 টাকার গ্যাস ঢোকে তাহলে আমার কি লাভ হবে? আমার মালিক সে কোনো দিকে দৌড়াইতে পারে না, কিছু না, তার কাজ কাম আছে, সে কাজ কামও করতে পারে না। তারা যদি কাজ কাম না করতে পারে তারা আমাদেরকে বেতন দিবে কোথায় থেকে? গ্যাস সংকটে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম। এতে লোকসানের মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। মূলত লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের পাম্প বন্ধ আজকে 15-16 দিন ধরে একই অবস্থা। প্রতিদিন প্রায় 1-1.5 লক্ষ টাকা লস হচ্ছে, প্রায় কারেন্ট বিল সহ। লাইনে গ্যাস নাই, কাস্টমারদের সার্ভিস দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না। যেখানে 500 টাকা ঢোকার কথা সেখানে ঢোকে 150 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্যাসের এই তীব্র সংকট কেন? সরবরাহ স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? 15-20 দিন আগে বা একটু কম বেশি আগে আমাদের একটা ওরকম পাইপলাইন একটু সমস্যা হয়েছে, যে ভারত দিয়ে আসতো, সেই ভারতে একটু সমস্যা হয়েছে, তার জন্য ওখানে রিপেয়ারের কাজ চলতেছে, এর জন্য এটা একটু প্রকট আকার ধারণ করছে। মনে হয় এটা ঠিক হয়ে গেলে আবার আগের সাথে অনেক কম হবে। যেখানে আমাদের এখানে 15 PSA আমাদের গ্যাস দেওয়ার কথা ছিল, সেখানে 1-2 PSA আমরা গ্যাস দিচ্ছি। আমাদের একটু আশ্বস্ত করছে যে অল্প কিছুদিনের মধ্যে এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ও ভাড়ায় চালিত যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার দাবি চালক মালিকদের। সবুজ মাহমুদ, 71, ঢাকা। ঢাকা ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রী ট্রেনে আটকা পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল 10:55 রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর মধ্যে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে অভিযান শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।
রাজু, লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়ার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা একটু জানাবেন, এবং বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকে পড়েছেন, তাদেরকে আসলে কি ধরনের তথ্য দেওয়া হচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য? নুসরাত, আজ সকাল 7টা 20 মিনিটে রাজশাহী থেকে উত্তর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিলসিটি এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সদানন্দপুর শহীদ মুন্সিরারি রেল স্টেশনে আসার মুহূর্তে কিন্তু বিকট শব্দের মধ্য দিয়ে কিন্তু ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আমি এখন সেই স্টেশনে দাঁড়িয়ে আছি যে ট্রেনটি বিকল হওয়ার পর থেকে কিন্তু যে যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং অনেকেই আত্মচিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। তারা কিন্তু ইতিমধ্যেই যারা যাত্রীরা আছেন তারা তেমন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তারা কিন্তু সুস্থভাবেই তারা ট্রেন থেকে নেমেছেন এবং বিকল্প পথে কিন্তু তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে পাকশি থেকে রিলিফ ট্রেনটি রওনা হয়েছে, সেটা কিন্তু প্রায় আরো আধা ঘন্টার মধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তারা সেই উদ্ধার কাজ শুরু করবে বলে এমনটাই তারা জানিয়েছেন। তবে এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মধ্যে দিয়ে কিন্তু যমুনা সেতু পশ্চিম পাড়ের যে সয়দাবাদ রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে কিন্তু চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সহ বিভিন্ন ট্রেন আটকা পড়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এতে কিন্তু ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ হয়েছে এমনটাই কিন্তু বলছেন রেল কর্তৃপক্ষ। তবে খুব শীঘ্রই এই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলে কিন্তু পরবর্তী সময় ধাপে ধাপে ট্রেন কিন্তু আবার চালু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এ ছিল সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী রেল স্টেশন থেকে সর্বশেষ। নুসরাত। রাজু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ রেল স্টেশনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক চলছে। সেখানে আরও যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং বেসরকারি বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক শুরু হয়। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকেলে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী। তার এই সফরে বাংলাদেশ এবং সৌদি আরবের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। আজ রাতেই তিনি ঢাকা ছাড়বেন। এর আগে সোমবার রাতে 2 দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের 97% পণ্য এবং সেবা অগ্রাধিকার শুল্ক নিতে সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার সাথে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করে তিনি জানান, বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়া পাবে 87% শুল্ক সুবিধা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের চামড়া, গার্মেন্টস এবং পাট শিল্প অগ্রাধিকার পাবে, আর কোরিয়া নির্দিষ্ট কিছু কৃষি পণ্যে শুল্ক সুবিধা পাবে। প্রথম এফটিএ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সাথে। একটু আগে আমরা সেটা স্বাক্ষর করেছি এবং লম্বা সময়ের যে অনেক নেগোসিয়েশন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের অনেক নেগোসিয়েশন 10 বছর 20 বছর ধরেও চলে। আমরা অল্প সময়ে টার্গেট সেট করে সেই আলোচনাটা আল্লাহর রহমতে সম্পন্ন করেছি এবং এই চুক্তির ফলে বাংলাদেশের 97% পণ্য এবং সেবা 97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। রাজধানী জুড়ে সকাল থেকে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে নগরবাসীর কিছুটা স্বস্তি মিললেও রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী মানুষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত
অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা কমে গরমের তীব্রতা কিছুটা কমে আসবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গোপালগঞ্জের কাশিয়ানীতে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রী বহন এবং অনিয়মের ছবি তোলার সময় ৭১ টেলিভিশনের সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগে ৩ রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান টেলিফোনে জানান, সোমবার ৭১ টেলিভিশনে প্রচারিত রেলকর্মীদের অনিয়মের খবর রেল কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রাথমিক তদন্ত এবং প্রচারিত ছবি দেখে ৩ কর্মীকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া রেলকর্মীরা হচ্ছেন খালাসি মোল্লা পাপিদুর রহমান, খুলনা হেডকোয়ার্টারের গার্ড হুমায়ুন কবির এবং আতিকুর রহমান। কাশিয়ানীতে রেল স্টেশনের যাত্রীরা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন। সবাই কি স্টল যারা বসা সম্পূর্ণভাবে অবৈধ এবং অন্যায়। এটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। আসলে এভাবে টিকিট ছাড়া যাত্রীরা উঠে সরকারের লস হচ্ছে, আর যারা যেসব যাত্রীগণ টিকিট কাটতেছে এরা তো ধরেন আপনার সিট পাবে না। ভোলায় নামের সাথে মিল থাকায় মৃত শিক্ষকের বেতন নেওয়ার অভিযোগ উঠেছে তজুমউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে। প্রায় ২০ বছর ধরে তিনি ওই শিক্ষকের ব্যাংক হিসাব এবং ইন্ডেক্স নম্বর ব্যবহার করে বেতন তুলছেন। বিষয়টি জানাজানির পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এই বিষয়ে অভিযোগ দিয়েছেন মাদ্রাসার সুপার, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন মহিউদ্দিন। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। তজুমউদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন ২০০৫ সালে মারা যান। এরপর ২০০৭ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান একই নামের তজুমউদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী ও জামায়াত নেতা মোহাম্মদ মহিউদ্দিন। প্রায় ২০ বছর পর জানা যায়, শিক্ষক নিয়োগের সময় মহিউদ্দিন ব্যবহার করেছিলেন অফিস সহকারীর ইন্ডেক্স নম্বর। এমনকি মন্ত্রণালয় থেকে আসা এমপিও তালিকা থেকে সরানো হয়নি মৃত শিক্ষক মহিউদ্দিনের নাম। ২০২৬ সালে এসে জানা যায়, ২০০৭ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এমপিও সিটে জীবিত মহিউদ্দিনের ইন্ডেক্সের বিপরীতে ব্যবহার করা হচ্ছে মৃত মহিউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট। আমরা দেখতেছি যে ওনার ইন্ডেক্সই ঠিক আছে, তবে অ্যাকাউন্টটা সাবেক মহিউদ্দিনের অ্যাকাউন্ট ছিল 46 বুরহানুদ্দিন কুতবা শাখায়। ওর ইন্ডেক্স দিয়া বর্তমানে যে মহিউদ্দিন নামে দেওয়া হয়েছে অভিযোগ, এটার বিল উনি আগের মহিউদ্দিনের অ্যাকাউন্ট দিয়া উনি বিল উত্তোলন করতেছে। এ নিয়ে রূপালী ব্যাংকের তজুমউদ্দিন শাখার ব্যবস্থাপক জানান, মন্ত্রণালয় থেকে এমপিও তালিকা আসে, সেটি মাদ্রাসা সুপার সংশোধন করেন। বিষয়টি সংশোধনের পর বেতন পাবেন জীবিত শিক্ষক মহিউদ্দিন। সেই মহিউদ্দিনের অ্যাকাউন্ট নাম্বার যেটা এমপিওতে, সেটা সংশোধন করা হয় নাই। সেই সংশোধন না করার কারণে ওই ভুলটা ওখানে তাদের এমপিওতে রয়ে গেছে। তবে জীবিত মহিউদ্দিন তার নিয়োগ বৈধ বলে দাবি করেন। কেরানি পদের ইন্ডেক্স নম্বর দিয়ে নিয়োগের বিষয়ে তিনি জানান, বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত। এটা ভুল করছে ডিজি, পরে আরো সংশোধনী দিছে, সংশোধনী কাগজপত্র চিঠিপত্র এখানে আছে, কয়েকবার চিঠিপত্র ইস্যু করছে। এবারে এখান থেকে ব্যাংক কুতবা শাখাতে তজুমউদ্দিন গেছে, আর এখানে এটার অ্যাকাউন্ট কোনো জয়েন্ট ছিল না। জেলার শিক্ষা কর্মকর্তা জানান, কেরানি পদের ইন্ডেক্স দিয়ে শিক্ষক হওয়া যাবে না। নামে মিল থাকার সুযোগ নিয়ে বেতন জালিয়াতি করেছেন অভিযুক্ত শিক্ষক। বাস্তবে তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ইন্ডেক্সের শিক্ষক? বলেন না, আমি ইন্ডেক্সের শিক্ষক না, আমি একজন অফিস সহকারী। তো আপনি কিভাবে ঢুকলেন? বলে আমাকে নিয়োগকর্তারা যারা ছিল কমিটিতে তারা আমাকে নিয়োগ দিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকার লোকজন। হাসিবা আলী বর্ণা, ৭১। তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীকে আবারও বিয়ে করায় দ্বিতীয় স্ত্রী মালয়েশিয়া প্রবাসী স্বামীর বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা এলাকায়। এলাকার লোকজন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, তারা ঘটনা জানলেও এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। এম এ মামুনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মালয়েশিয়া প্রবাসী রফি উদ্দিন সম্প্রতি দেশে ফিরে তালাক দেয়া প্রথম স্ত্রী সোনিয়াকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানার পর রাগে ও ক্ষোভে দ্বিতীয় স্ত্রী রিমা ও তার পরিবারের সদস্যরা রফি উদ্দিনের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
এলাকার লোকজন জানান, বছর খানেক আগে পারিবারিক বিরোধের জেরে সোনিয়ার সাথে রফিউদ্দিনের বিচ্ছেদ হয়। পরে দ্বিতীয় বিয়ে করেন। এর 1 বছর পর রফিউদ্দিন দেশে ফিরে আবার প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন দ্বিতীয় স্ত্রী রিমা ও তার পরিবার। লোকজন আরও জানান, রবিবার সকালে রিমার বাবা মুকুল হোসেন ও তার পরিবারের সদস্যরা বুলডোজার দিয়ে 5 ঘন্টায় বাড়িটি ভেঙে দেয়। এই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, যাতে দেখলাম সেখানে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে। আগে একটা মেয়ের জন্য সংসার নষ্ট হয়ে গেছিল, পরে এবারে যে মন্দির ডাক্তারের বোনের মেয়ে বিয়ে করছিল, করার পরে এরপরে নাকি আবার সেই মেয়ে ফের নিয়েছে ওভারটেক করে, এই জন্য ওরা গাড়ি ফেলায় সেই বিল্ডিং ভাঙছে। আমি বিশ্বাস চাচ্ছি বাপ, কৃষির জন্য আমার ঘর ভাঙি, আমি বিশ্বাস চাচ্ছি শোনা আপনাদের কাছে। নাগদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পারিবারিক বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া অত্যন্ত দুঃখজনক। মূলত এই কাজটা আমার দৃষ্টিতে ঠিক হয়নি। এখন পর্যন্ত এই প্রবলেম নিয়ে আমার কাছে এর আগেও আসেনি এবং এই ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করেনি। এদিকে পুলিশ বলছে, তারা বিষয়টি জানলেও এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। শাকিলা সিথি, ৭১। 17,000 কোটি টাকা নগদ অর্থ সহায়তার পরও অর্থ উত্তোলনের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসলামিক ব্যাংক। ফলে এখনও স্বাভাবিক হয়নি ব্যাংকটির লেনদেন প্রক্রিয়া। তবে চেয়ারম্যান পরিবর্তন এবং নতুন প্রশাসক নিয়োগের পর কিছুটা বেড়েছে গ্রাহকদের আস্থা। বিশ্লেষকদের আশা, নতুন করে সংকট তৈরি না হলে দ্রুতই আগের অবস্থানে ফিরে পাবে প্রতিষ্ঠানটি। রিপোর্ট মেজবাহ হাসানের। প্রবাসী আয় আহরণ, আমদানি রপ্তানি কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ততার বিচারে উপরের সারিতে ইসলামী ব্যাংক। তবে 1 দশক আগের রাজনৈতিক হস্তক্ষেপে ধীরে ধীরে কমতে থাকে গ্রাহক আস্থা, যা আরও জোরালো হয় 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। গেল জুনে খুরশিদ আলমকে চেয়ারম্যান করায় মাত্র 14 দিনেই ব্যাংক থেকে প্রায় 16,000 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। বিপরীতে জমা হয় মাত্র 500 কোটি টাকা। ফলে স্বাভাবিক কার্যক্রম চালাতে কয়েক ধাপে 17,000 কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তারপরও আস্থা ফেরেনি পুরোপুরি। সাময়িক কিছুটা হয়তোবা এটা সব মানে উত্থান পতন তো সকল ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আছে। এখন এই কারণে যেহেতু রেমিটেন্স প্রবণতাদের ঠিক আসছে, এই অর্থাৎ ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে, এটা ইন্ডিকেট করে। আর বোর্ডের কথা যেটা বলছেন, এটার উপর কাজ চলছে, একটা গ্রহণযোগ্য বোর্ড সমস্যা আপনারা দেখতে পাবেন। অবশ্য কর্মকর্তারা আশা করছেন, নতুন করে সংকট না হলে সুদিন ফিরবে খুব শীঘ্রই। 114টা অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ক্লোজ হয়েছিল, এখান থেকে আমরা 21টা অ্যাকাউন্ট ইতিমধ্যেই আমাদের রিওপেন হয়েছে। আমরা আমাদের কর্পোরেট গ্রাহক যারা আছেন, যাদের কালেকশন অ্যাকাউন্ট মেনটেন করেন, তারাও আমাদের কাছে এখন আস্তে আস্তে করে আমাদের কাছে আসতেছেন। আমরা আশাবাদী, সামনের দিনগুলোতে আমরা আবার অতীতে যেভাবে সবাইকে সেবা দিতাম, গ্রাহকদেরকে যেভাবে আমরা সেবা দিতাম, আন্তরিক সেবা দিতাম, ওই সেবাটা আমরা আবার দিতে পারবো ইনশাল্লাহ। কর্মকর্তাদের এই কথার অবশ্য সত্যতা মেলে সাম্প্রতিক পরিসংখ্যানে। ব্যাংকের বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে দায়িত্ব দেওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন পুরনো গ্রাহকরা, যাদের অন্তত 15,000 জন নতুন আমানত রেখেছেন 800 কোটি টাকা। এছাড়া পদ্মা ওয়েল, প্রাণ, আকিজ, অলিম্পিক, এসিআই, সিপি, বিপিসির মতো 20টি বড় প্রতিষ্ঠানও শুরু করেছে লেনদেন, যাদের মাধ্যমে জমা হয়েছে অন্তত 40 কোটি টাকা। যদি সরকার প্রকৃত অর্থে তাদেরকে এই নীতি সাপোর্ট তাদেরকে দেয়, 82% শেয়ার হলো একটা শেল কোম্পানির, যেটাকে কথিত এস আলমের শেয়ার বলে মনে করে, কিন্তু এটা আসলে এস আলমেরও নয়, তার বানানো, কৃত্রিমভাবে বানানো অনেকগুলো কোম্পানির শেয়ার এটা। ফলে এটা আদায় করার জন্য যেটা উপায়, সেটা হলো আইন এবং সরকারের সাপোর্ট দেয়। যদি এটা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ব্যাংকটা ঘুরে দাঁড়াবে, এবং দাঁড়াবে এমনভাবে যে এত ঝড়ঝাপটা যে প্রতিষ্ঠানটা টিকে আছে, সে আবার পুনরুদ্যমে এটাকে টিকে যাবে। এটা আমার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স আসে সবচেয়ে বেশি, প্রায় $7 বিলিয়ন। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। সংকট শুরুর পর কেবল গ্যাস ভিত্তিক অলস বিদ্যুৎ কেন্দ্রে যোগ হয়েছে ১৫০০ মেগাওয়াট। শুধু তাই নয়, দামি জ্বালানি দিয়ে উৎপাদনের কারণে ইউনিট প্রতি ব্যয় বেড়েছে অন্তত 20%। সাথে যুক্ত হয়েছে বাড়তি লোডশেডিংয়ের যন্ত্রণা, জানিয়ে এখন ত্রিমুখী সংকটে সরকার।
বিশ্লেষকরা মনে করেন সমস্যার গভীরে গিয়ে সমাধান না করলে তা বড় ক্ষতির কারণ হবে দীর্ঘমেয়াদে। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোবারক হোসেন শুভ। মেঘনার তীরে গড়ে ওঠা আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হাব, যেখানে 6টি ইউনিটের উৎপাদন সক্ষমতা 1647 মেগাওয়াট। এজন্য গ্যাসের চাহিদা থাকে দৈনিক অন্তত 18 কোটি ঘনফুট, কিন্তু সপ্তাহ দুয়েক ধরে পাওয়া যাচ্ছে 10 কোটির মতো। ফলে বিদ্যুৎ উৎপাদনও কমেছে 700 মেগাওয়াট বা 40% ওপরে। শুধু আশুগঞ্জ নয়, দেশের গ্যাস ভিত্তিক সব কেন্দ্রের অবস্থা প্রায় একই। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির তথ্য অনুযায়ী 2 আগস্ট শুধু গ্যাসের অভাবে বন্ধ থাকে 18টি কেন্দ্র, যেগুলোর উৎপাদন ক্ষমতা 5077 মেগাওয়াট। অথচ তীব্র গ্যাস সংকট শুরুর আগে বন্ধ কেন্দ্রের সংখ্যা ছিল 14টি। ফলে এই সময়ে বিদ্যুতের উৎপাদন কমে যায় 1500 মেগাওয়াটের ওপরে। পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক বলছেন, কর্মকর্তাদের গাফিলতি আর সরকারের অদক্ষতায় এমন সংকট তৈরি হয়েছে। ওরা ভাবে নিছে এটা আমাদের ভুগতে হবে, মানুষ ভুগবে, এটা আমাদের কিছু করার নেই। তারা বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, সবই করতেছে, অ্যাকসেপ্ট দ্য ডিউটি। সেক্রেটারিয়েটের আমলা বাদে যে পেশাজীবী যে আমলা, তাদের তো একটা বিরাট দায়িত্ব যে আমাকে এটা আগাই না, মন্ত্রীকে যায় বলা যে ইউ ডু ইট। গ্যাসের অভাবে কেন্দ্র বন্ধ থাকায় দেশজুড়ে তীব্র হয়েছে লোডশেডিং। পিজিসিবির হিসাবে 2 আগস্ট রাত 12টায় যা ছাড়িয়ে যায় 3000 মেগাওয়াট, অথচ 20 জুলাই তা ছিল 700-র নিচে। শুধু তাই নয়, এই সময়ে নির্ভরতা বেড়েছে দামি জ্বালানির উপর, যা গড়ে অন্তত 20% ব্যয় বাড়িয়ে দিচ্ছে ইউনিট প্রতি উৎপাদনে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে ত্রিমুখী চাপ বাড়বে সরকারের। অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা যদি তারা কমপ্লিটলি চালায় বেশ অনেকখানি বিদ্যুৎ পায়। আরেকটা হচ্ছে তাদের তো লোডশেডিং করার একটা সুবিধা আছে। সুবিধা মানে জনগণের নতুন কূপ খনন, ভোলার কূপ থেকে এখানে গ্যাস আনা, এইগুলো চলতেই থাকবে। আর এইগুলোতে যদি 2 থেকে 3 মাসের ভেতর তারা ওয়ার্ক ওভার করতে পারে, এটা একটা ট্রেমেন্ডাস জব হবে। কারণ ফুয়েল এনে পোষাবে না, জোর করে ফুয়েল আনতে পারে। এই টাকা তো আমাদের, মন্ত্রীরা তো টাকা দেবে না। ওই টাকা যতই পায় 18, 19, 20 টাকা, এটা সব আমাদের দেশের ওয়েস্টেজ। বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 29,000 মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ সরবরাহের রেকর্ড 17,200। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71-এর।